বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা আমার ভিডিও দেখছো সবাইকে ডক্টর সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা ইতিমধ্যে আমাদের স্কুলের পক্ষ থেকে অনলাইন পেজে প্রতিদিন ক্লাস আপলোড করে আসতেছি। তার এই ধারাবাহিকতায় আমি মাহফুজ আলম, সহকারী শিক্ষক, ডক্টর সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজ, রিসোর্স টিচার, সেসিপ, তোমাদের আজকে জীববিজ্ঞানের অর্থাৎ নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায়ে জানি যে কোষগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। উদ্ভিদ কোষ, উদ্ভিদ টিস্যু, প্রাণী কোষ, প্রাণী টিস্যুগুলা সম্পূর্ণ একটু ভিন্ন। তো এখানে আমরা জীবকোষ, দুটি জীবের মধ্যে যে কিছু অঙ্গাণু আছে কোষগুলোর মধ্যে, কমন অঙ্গাণু, সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। কারণ এই অধ্যায়ের মধ্যে খুব বেশি প্রশ্ন এসে থাকে এটাই যে পরীক্ষাতে যে উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গাণুসমূহের গঠন ও কাজ উল্লেখ করো। তো এখন আমরা আজকে যা যা আলোচনা করব সেটা হচ্ছে জীবকোষ কি, কোষ কি, কোষের প্রকারভেদ, কোষীয় অঙ্গাণুসমূহের গঠন ও কাজ, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, রাইবোজোম, তারপর হচ্ছে সেন্ট্রোজোম অর্থাৎ কোষীয় অঙ্গাণু। এই অঙ্গাণুগুলো নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। তাহলে চলো আমরা আলোচনায় চলে যাই। প্রথমে হচ্ছে কোষ কি। কোষ জীবদেহের গঠন ও কাজের এককে বলা হয় কোষ। অর্থাৎ প্রত্যেকটা জিনিস একটি একক কাকে বলা হয়। অর্থাৎ আমরা যখন একটি বড় জিনিস তৈরি করি, মনে করি একটা ঘর তৈরি করি, তখন আমরা কি করি যে একটা ইট, বালু, পাথর, সিমেন্ট, অনেকগুলা আমাদের বস্তু একত্রিত করেই আমরা কি করি যে এটি ঘর তৈরি করি। এখানে ইট একটি একক, পাথর একটি একক, বালু একটি একক। অনুরূপভাবে আমাদের দেহটাও গঠিত হয় বিভিন্ন ধরনের আমাদের কোষের সমন্বয়ে। এই কোষগুলো আবার বিভিন্ন এককের মাধ্যমে গঠিত হয়। এই একক আমাদের জীবদেহটা যে এককের মাধ্যমে গঠিত হয় তাকে বলা হয় কোষ। তো কোষের প্রকারভেদ হচ্ছে আমাদের কোষ মূলত কাজের উপর, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রকৃত কোষ আর একটা হচ্ছে নিউক্লিয়াসের গঠন অনুযায়ী আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আদিকোষ এবং আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। আদিকোষ বা প্রাকৃতিক কোষ বা প্রোক্যারিওটিক সেল, যেটা হচ্ছে যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাদেরকে বলা হয়, যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাদেরকে বলা হয় আদিকোষ। আবার যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত তাদেরকে বলা হয় প্রকৃত কোষ। আদিকোষের মধ্যে মূলত প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি থাকে না, বিভিন্ন অনেক ক্ষেত্রে আবার থাকতেও পারে। প্রকৃত কোষে আবার সবগুলো অঙ্গাণুই সম্পূর্ণ থাকে। তো আমরা কোষের প্রকারভেদের পরে আচ্ছা, প্রকৃত কোষকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। প্রকৃত কোষকে এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে দেহকোষ এবং একটা হচ্ছে জনন কোষ। যে সকল কোষ আমাদের দৈহিক অঙ্গাণু গঠনে সহযোগিতা করে তাদেরকে বলা হয় দেহকোষ। অর্থাৎ আমাদের মাংসপেশি এবং হাড় গঠনের, কঙ্কালতন্ত্র গঠন যে সকল কোষ করে থাকে তাদেরকে বলি দেহকোষ। আর জনন কোষ হচ্ছে আমাদের জনন কার্যে অংশগ্রহণকারী কোষসমূহকে আমরা জনন কোষ বলে থাকি। তার মধ্যে আছে পুরুষদের আছে শুক্রাণু এবং নারীদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে হচ্ছে আমাদের ডিম্বাণু। এই দুইটি কোষ আমাদের কি করে যে শুধুমাত্র এই দুইটি কোষের কাজ হচ্ছে শুধুমাত্র জনন কার্যে অংশগ্রহণ করা। তার কোষের প্রকারভেদের পরবর্তীতে আমরা আলোচনা করব কয়েকটি কমন কোষীয় অঙ্গাণুর গঠন এবং কাজ। প্রথমেই আমরা আসি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি যে দ্বিস্তর বিশিষ্ট একটি অঙ্গাণু। এটা আমরা আগে পরবর্তী ক্লাসেও আমরা এর গঠন সম্পর্কে পড়েছি। এটা একটি গোলীয় কোষ প্রাচীর, বাহিরের দিকে একটা বহিস্তর আছে আর ভেতরের দিকে ভাঁজ করা, সাপের মতো ভাঁজ করা একটি ভিতরের স্তরটা আছে। তো এই ভিতরের স্তরটা যে যে জায়গায় বাজ হচ্ছে, এই বাজের অংশটাকে আমরা বলি ক্রিস্টি। তারপর এই ক্রিস্টির গায়ে যে গোলীয় বস্তুগুলো আমরা দেখতে পাই দানাদার, এগুলাকে বলা হয় অক্সিজোম।
আর এই মাইটোকন্ড্রিয়াকে আমাদের কোষের পাওয়ার অফ হাউস বলা হয়, অর্থাৎ কোষের যাবতীয় বিপাকীয় কার্যক্রম মাইটোকন্ড্রিয়াতেই সংঘটিত হয়। সেটা আমরা জানি যে কোষের যাবতীয় বিপাকীয় কার্যক্রম মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়, শ্বসন কার্যেও মাইটোকন্ড্রিয়া সহযোগিতা করে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার অফ হাউস বলা হয়। প্রত্যেকটা অঙ্গাণুর কিন্তু এক একটা টার্নিং পয়েন্ট অর্থাৎ স্পেসিফিক কাজ আছে, আমরা এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়ব। মাইটোকন্ড্রিয়ার কাজটা হচ্ছে শ্বসন কার্যে সহযোগিতা করা। তারপর আমরা যেটা আলোচনা করব প্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে জীবকোষে প্লাস্টিড 3 রকম আছে, 3 প্রকার, যেটা একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। আমি এখানে লিখতেছি না। ক্লোরোপ্লাস্ট যেটা হচ্ছে প্লাস্টিড মূলত উদ্ভিদের বর্ণ ধারণকারী একটি অঙ্গাণু, বর্ণ মানে কালার ধারণকারী একটা অঙ্গাণু। ক্লোরোপ্লাস্টটা হচ্ছে আমাদের সবুজ বর্ণ ধারণ করার জন্য উদ্ভিদের যে প্লাস্টিডটা কাজ করে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর ক্রোমোপ্লাস্টটা হচ্ছে সবুজ ছাড়া অন্যান্য যে কোনো কালার, লাল, নীল, হলুদ বা যে কোনো কালার হোক, সেই কালার ধরার জন্য যে অঙ্গাণুগুলো কাজ করে সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। বা যেমন ফুলের বিভিন্ন কালার দেখতে পাই, সেই কালারগুলোর জন্য দায়ী কিন্তু ক্রোমোপ্লাস্ট। তারপর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টটা হচ্ছে মূলত কালারলেস একটি ক্লোরোপ্লাস্ট, যেটা আবার সূর্যের সংস্পর্শে আসলে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে যায়। তো যাই হোক, এই প্লাস্টিডের মধ্যে সবচেয়ে বেশি আমরা সব জায়গায় দেখতে পাই যে ক্লোরোপ্লাস্টটা, যেটা আমাদের শালক সংশ্লেষণের জন্য ও ইম্পর্ট্যান্ট। অর্থাৎ কি এই ক্লোরোপ্লাস্টের গঠনটা আমরা একটু দেখি, যে ক্লোরোপ্লাস্টটাও মূলত একটি ডিম্বাকৃতির কোষীয় অঙ্গাণু, যার 2টি স্তর আছে, বহিঃস্তর এবং অন্তঃস্তর। বহিঃস্তর এবং অন্তঃস্তর। আর এখানে বইয়ের থাকের মতো আমরা দেখতে পাচ্ছি যে কিছু গ্রানাম থাকে। এই গ্রানামাগুলো উপরের দিকে কিছু যে সংযোগ নালী আছে এগুলোকে বলা হয় স্ট্রোমা লেমেলা, নিচের দিকে এগুলো বলা হয় গ্রানাম লেমেলা। এই ক্লোরোপ্লাস্টের কাজ কি? খাদ্য সঞ্চয় করে। ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা এবং পশু পাখি, কীট পতঙ্গকে ফুলের দিকে আকৃষ্ট করে পরাগায়নে সহযোগিতা করা। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার কাজ পাইছি কি, যে কোষের বিপাকীয় কাজে সহযোগিতা করা এবং কী করবে, যে শ্বসন কার্যে সহযোগিতা করবে। আর ক্লোরোপ্লাস্টের কাজ পাইছি কী কর, যে পশু পাখি জীবজন্তুকে, প্লাস্টিডের কাজ হচ্ছে পশু পাখি জীবজন্তুকে তার ফুলের দিকে আকৃষ্ট করে পরাগায়নে সহযোগিতা করা এবং খাদ্য সঞ্চয় করা। তারপর আমরা আসি নিউক্লিয়াস। কোষের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্গাণু সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস বা প্রাণকেন্দ্র। এই নিউক্লিয়াসের মধ্যে জীবের যাবতীয় মানে জৈবনিক বৈশিষ্ট্য নিহিত থাকে। তাই সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্গাণু কোষের বলা হয় নিউক্লিয়াসকে। নিউক্লিয়াসের উপর ভিত্তি করে আমরা একটু আগে কী করছি, যে কোষের প্রকারভেদটাও করেছিলাম। তো যাই হোক, আমরা দেখি নিউক্লিয়াসের মধ্যে 5টি অঙ্গাণু থাকে মূলত। বাহিরের হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা। তারপর এখানে এই নিউক্লিয়াসের ভিতরে বাইরের বস্তু আসা যাওয়া করার জন্য যে রন্ধ্র থাকে সেটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এখানে একটি গুলীয় নিউক্লিয় লাস আছে, গুলীয় কালার নিউক্লিয় লাস আছে, একটু গাঢ় কালার। তারপর হচ্ছে ক্রোমাটিন তন্তু। এখানে কিছু সুতার মতো পেঁচানো অঙ্গ থাকে, এগুলাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। তারপর এখানে যে জলীয় বস্তু থাকে, জলীয় অংশটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এই ক্রোমাটিন তন্তুটাও কিন্তু আমাদের পরবর্তীতে বিভিন্ন কার্যে জেনেটিক্যালি কাজে অংশগ্রহণ করে থাকে। এখানের মধ্যে আমাদের ডিএনএ, আরএনএ, বিভিন্ন ধরনের নিউক্লিক অ্যাসিডও এইটার মধ্যে থাকে। তো এই জন্য নিউক্লিয়াসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই নিউক্লিয়াসের কাজ কি? কোষের সকল জৈবনিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করা। কোষের সকল জৈবনিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করা কার কাজ? নিউক্লিয়াসের কাজ। তো আমরা 3টার গঠন এবং কাজ সম্পর্কে একটু আইডিয়া নিলাম। তারপরে একটা আমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ একটা অংশ, সব জায়গায় সব কোষে এটি পাওয়া যায় না, কিছু নিম্ন শ্রেণীর কোষে পাওয়া যেতে পারে, যে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের গঠনটা হচ্ছে আমরা দেখি যে এখানে যে ভিতরের অংশটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার এবং এইটা হচ্ছে সেন্ট্রিওল। কোষ বিভাজনের সময় এরা এস্টারে উৎপাদন করে এইটাও শর্ট প্রশ্নে আসতে পারে যে সেন্ট্রিওলের কোষ বিভাজনের সময় এস্টারে উৎপাদন করে কোন অঙ্গাণু, সেটা আমরা জেনে রাখবো, সেন্ট্রোজোম। তো যাই হোক, আমরা এই অঙ্গাণুগুলো সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করলাম। আচ্ছা, আরেকটা অঙ্গাণু এখানে আছে যে রাইবোজোম, যেটা আমিষ সংশ্লেষণ করে থাকে, কোষের আমিষ সংশ্লেষণে সহযোগিতা করে, সেটার নাম হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের চিত্রটা এখানে আসলাম না, যে রাইবোজোমে কিন্তু নির্দিষ্ট কোনো কোষীয় পর্দা নেই। নির্দিষ্ট কোনো পর্দা না থাকার কারণে রাইবোজোমের সঠিক চিত্রটা এখানে অঙ্কন করা সম্ভব হয় না। তো আমরা রাইবোজোমের কাজটাও লিখে রাখবো যে আমিষ সংশ্লেষণ করে।
তাহলে এই যে 5টা অঙ্গাণু নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলোর কাজ কী কী? আমরা কোষীয় অঙ্গাণুর কাজ প্রথমে আমরা বলছি মাইটোকন্ড্রিয়া, যে মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার অফ হাউস বলা হয়, যে কোষের যাবতীয় বিপাকীয় কার্যক্রম মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়, এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার অফ হাউস বলা হয়। তারপর প্লাস্টিডের কাজ আমরা বলছিলাম যে প্লাস্টিড 3 রকম আছে, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। তো প্লাস্টিডের কাজ হচ্ছে যে খাদ্য সঞ্চয় করা এবং আর কি যে কীটপতঙ্গ পশু পাখিকে ফুলের দিকে আকৃষ্ট করে পরাগায়নে সহযোগিতা করা, অর্থাৎ উদ্ভিদের পরবর্তী প্রজন্মটাকে টিকিয়ে রাখার জন্য পরাগায়ন নিশ্চিত প্রয়োজন। সেই পরাগায়নটাকে টিকিয়ে রাখার জন্য কী করে ক্লোরোপ্লাস্ট কাজ করে। তারপর আমরা আলোচনা করছি নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বলছি যে আমরা কোষের প্রাণ কেন্দ্র, অর্থাৎ সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্গাণু হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের কাজ কী হচ্ছে? কোষের সকল জৈবনিক ক্রিয়া বিক্রিয়া এই নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে থাকে। তারপর আমরা আলোচনা করছি যে রাইবোজোম এটি হচ্ছে মেমব্রেনবিহীন অর্থাৎ পর্দাবিহীন অঙ্গাণু, যেটা আমাদের কী করে আমিষ সংশ্লেষণে সাহায্য করে। তারপর হচ্ছে আমাদের সেন্ট্রোজোম এটা হচ্ছে কোষ বিভাজনের সময় এটা এস্টার রে উৎপাদনে সহযোগিতা করে। তো যাই হোক, আমরা আজকে কিন্তু এই অল্প ক্লাসের মধ্যে শুধু একটা প্রশ্নই আমরা আলোচনা করছি, যেটা হচ্ছে এই চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কোষের বিভিন্ন অঙ্গাণুসমূহের গঠন ও কাজ। এই প্রশ্নটা বিভিন্নভাবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তো তোমরা আশা করি যারা এই ক্লাসটা রিভাইজ দিবে এবং এখান থেকে আমার মতো করে তোমরা এই পরিচয়গুলো লিখে রাখবে, তারা অবশ্যই পরীক্ষাতে কিছু না কিছু হলেও লিখতে পারবে এবং কিছু না কিছু এখান থেকে আসবেই। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো যাই হোক, আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের পরবর্তী অংশ অর্থাৎ উদ্ভিদ কোষ নিয়ে, উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত আমাদের আজকের ক্লাস। তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো ফলো করবে, শেয়ার করে অন্যান্য স্টুডেন্টের মধ্যে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আর বিশেষ করে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে অথবা ব্যক্তিগতভাবে আমাদের কাছে জানাবে। আর তোমাদের যাতে প্রত্যেকটা স্টুডেন্টই আমাদের ক্লাসের সাথে সংশ্লিষ্ট হতে পারে, সংযুক্ত হতে পারে, সেই ব্যবস্থা তোমরা করে নিবে এবং সবাইকে বলবে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবো সবাই।